সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব। অবশেষে বাংলাদেশ ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকার যে ঘটনাটি ঘটল, পুরো দেশের 18 থেকে 20 কোটি মানুষ তা দেখল। অবশেষে কালের সাক্ষী হয়ে থাকল আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, যে জুলাই অভ্যুত্থানে 2000-এর মতো ছাত্র জনতাকে হত্যা করেছিল কসাই শেখ হাসিনা। অবশেষে তার ফাঁসির রায় হয়েছে, মৃত্যুদণ্ড হয়েছে। দর্শক, আজ বাংলাদেশে উৎসব চলছে মানুষের মধ্যে। যে ব্যক্তিটি এতদিন ধরে ক্ষমতাকে অবৈধভাবে ধরে রাখার জন্য বিরোধী মতকে দমন করেছেন, নিরীহ মানুষকে হত্যা করেছেন, গুম করেছেন, ক্রস ফায়ারে মেরেছেন, সে মানুষটি অবশেষে ফাঁসির কাস্টে ঝুলতে যাচ্ছেন। এর চেয়ে বড় আনন্দের কি হতে পারে বলেন? দর্শক, আমরা কিঞ্চিত দেখে আসি আদালত আজকে কি বলেছে তার একটু পর্যবেক্ষণ। তাদের বিরুদ্ধে এই মামলার বিচার কার্য চলাকালীন সময় মোট 5টি অভিযোগ গঠন করা হয়েছিল। আজকে চূড়ান্ত রায়ের পর্বে এসে আদালত এই 5টি চার্জকে 2টি চার্জে রূপান্তর করেছেন এবং প্রত্যেক চার্জের মধ্যে 3টি করে কাউন্ট দিয়ে 6টি কাউন্ট তৈরি করে আলাদাভাবে আজকে বিচারের রায় ঘোষণা করেছেন। প্রথম চার্জে আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। দ্বিতীয় চার্জে আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মানবতা বিরোধী অপরাধের দায়ে 2024 সালের জুলাই অভ্যুত্থান চলাকালে বাংলাদেশে ছাত্র জনতাকে লিথাল ওয়েপন, হেলিকপ্টার, ড্রোন ব্যবহারের মাধ্যমে নিষ্ঠুরতম পন্থায় 1400-র মতো ছাত্র জনতাকে হত্যা এবং 25,000-এর বেশি ছাত্র জনতাকে আহত করার দায়ে, মোর স্পেসিফিক্যালি আশুলিয়াতে 6 জনকে হত্যা করে পুড়িয়ে দেয়া, চানখারপুলে 6 জনকে হত্যা করার মাধ্যমে যে অপরাধ করেছেন সেটার দায়ে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। অপর আসামি আসাদুজ্জামান খান কামালকে 2টো কাউন্টেই দোষী সাব্যস্ত করে তাকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাহেবকে সবগুলো কাউন্টেই দোষী সাব্যস্ত করা হলেও তিনি যেহেতু রাজসাক্ষী হিসেবে আদালতে মামলার ভেতরের সবচাইতে গুরুত্বপূর্ণ ইভেন্টগুলো সাক্ষী হিসাবে আদালতের সামনে তুলে ধরেছেন, আদালতকে সত্য উদ্ঘাটনে সাহায্য করেছেন, সেই জন্য তাকে তার ব্যাপারে আদালত লিনিয়েন্ট ভিউ নিয়ে তাকে 5 বছরের কারাদণ্ড দিয়েছে। দর্শক, আমরা আন্তর্জাতিক আদালতের যিনি চিফ প্রসিকিউটর তার বক্তব্যটা শুনলাম, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। পুরো বিষয়টা তুলে ধরলাম। এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব না, কারণ এটা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। শেখ হাসিনার তার প্রেসিডিয়াম বৈঠকে বা 14 দলের বৈঠকে প্রায় একটি কথা বলতেন, যেটা আওয়ামী লীগের খুব সিনিয়র নেতারা বলতেন, তিনি ক্ষমতা ছাড়বেন না, তিনি ক্ষমতা ধরে রাখার জন্য যা করার করবেন। তিনি পুরো পুলিশকে তার পক্ষে নিয়ে গেছেন, সেনাবাহিনীকে তার পক্ষে নিয়ে গেছেন, বিডিআর মানে বিজিবিকে তার পক্ষে নিয়ে গেছেন। দেশের মানুষ যা বলুক, যা করুক, বিরোধী দল যা করুক, কিচ্ছু যায় আসে না, তিনি আমৃত্যু ক্ষমতায় থাকবেন। আমাকে মানে আওয়ামী লীগের এরকম খুব সিনিয়র নেতারা বলতেন যে তোমরা লাফালাফি করে লাভ নেই, শেখ হাসিনা যতদিন বেঁচে আছেন তিনি প্রধানমন্ত্রী, এরপর আওয়ামী লীগে তার সন্তানটা হয় পুতুল অথবা জয় এগিয়ে আসবে। এবং বিএনপি একটা সময় হাল ছেড়ে দিয়েছে, জাস্ট রুটিন ওয়ার্কের আন্দোলন করত। বিএনপি বুঝতে পেরেছে মানে আগামী 50-60 বছরে আওয়ামী লীগকে আর সরানো যাবে না, যে জন্য বিএনপি আর কোনো বড় রকম আন্দোলন করতো না। কিন্তু আল্লাহর পরিকল্পনা ভিন্ন ছিল। যারা আল্লাহকে অবিশ্বাস করেন তাদেরকে এই ভিডিও দেখতে বলবো না, যারা আল্লাহর প্রতি বিশ্বাস আছে তাদেরকে বলবো, আল্লাহর পরিকল্পনা ভিন্ন ছিল। আল্লাহ মজলুমদের আর্তনাদ শোনেন, প্রার্থনা শোনেন। তার সবচেয়ে বড় প্রমাণ হলো 24শে জুলাই। আমি যেদিন হাসিনার পতন হয়, আমি সেজদায় পড়ে কেঁদেছি, আমার বাবা মা কেঁদেছে, আমার স্ত্রী কেঁদেছে, আমার সন্তানরা ছোট, তারপরও তারা আমাদের অনুভূতি দেখে তারাও আনন্দে কেঁদেছে। কারণ এই দেশটার মধ্যে মানে আমরা তো এক হিসেবে মানে পালিয়েছিলাম দেশ ছেড়ে, আত্মগোপনে থাকা, ফেরারি জীবন, মানে কি একটা জীবন গত 15-16 বছর কল্পনা করা যায় না। জুলাইতে যে পরিবারগুলোর উপরে হত্যাযজ্ঞ চলেছে, যে বাবা মায়ের একটা মাত্র পুত্র জাস্ট
প্রতিবাদে রাস্তায় নেমেছে, গুলি খেয়ে মারা গেছে। মুগ্ধ, আবু সাইদ, আমাদের আরো যারা, ওয়াসিম, কত রকম আমাদের যে ছাত্র জনতার মধ্যে কতগুলো মায়ের বুক খালি হয়েছে, কতগুলো পরিবার এতিম হয়েছে, সন্তান এতিম হয়েছে, ভাবতে পারেন। হাসিনা মনে করেছিল হত্যা করে টিকে যাবে, কিন্তু আল্লাহর পরিকল্পনা ভিন্ন ছিল। একজনকে গুলি করলে আরেকজন দাঁড়িয়ে যেত, শুনেছেন তো। হাসিনার এই ঘটনা বাংলাদেশকে কয়েকটা বিষয় শিখিয়েছে, খুব মন দিয়ে শুনবেন। হাসিনা তিনি 16টা বছর বা 15টা বছর টিকে ছিলেন। তিনি ভেবেছিলেন গুম, ক্রসফায়ার, খুন, অথবা রাস্তায় নামলে পুলিশ পেটাবে, তারপর আন্দোলনের দিন আগের দিন বাসায় গিয়ে নেতাদের গ্রেফতার করবে, সব ঠান্ডা। 15টা বছর তাই ছিল। বিএনপি জামাতের উপর যত রকম নিপীড়ন সব চালিয়েছে, আর একটা দলকে টাকা দিয়ে কিনে ফেলেছে। দেখলে মনে হয়েছে তারা অনেক বড় নেতা, তারা অনেক ফাইট করছে। এরা সব ছিল আওয়ামী লীগের পেইড দালাল। এখনো বিএনপির মধ্যে তারা আছেন, বড় বড় পদে আছে, আমরা জানি তাদের নাম। তো বিষয়টা হলো, শেখ হাসিনার এই পরিকল্পনা অনুযায়ী এমনভাবে দেশ চলছিল যে শেখ হাসিনা মানুষকে মারতে দ্বিধা করতো না। এই যে আমাদের সেনা অফিসার যারা গুম করে, তারেক সিদ্দিকী, তারপর আরো যারা আছেন, 7জন 8জন করে মানুষ মেরে ফেলছে। একজন দেখছে তাকে মেরে ফেলছে। মানুষের জীবনের কোনো মূল্য ছিল না হাসিনার আমলে। ধরেন একজনকে গুম করতে নিয়ে গেছে, আমি ঢাকা কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের আল মুকাদ্দেসের কথা বলি। এই ছেলেটাকে টার্গেট করছে। তো এই ছেলেটা যাচ্ছিল তার আরেক বন্ধু অলিউল্লাহকে নিয়ে, একসাথে তারা ঢাকা থেকে কুষ্টিয়া যাচ্ছিল ইসলামী বিশ্ববিদ্যালয়। তো মুকাদ্দেসকে নিতে গেলে কি করতে হবে, অলিউল্লাহকে নিতে হবে। দুজনকে একসাথে ভ্যানিশ করে দিয়েছে। ইলিয়াস মোল্লা তার সাথে তার ড্রাইভারকেও ভ্যানিশ করে দিয়েছে। আর নারায়ণগঞ্জের 7 মার্ডার যেটা বলে, অনেকে বলে 9 জন, কেউ বলে 7 জন, একজনকে টার্গেট করছে, কিন্তু যে বাকিরা সাক্ষী ছিল দেখছে, তাদেরকেও মেরে ফেলছে। মানুষের জীবনের মূল্য যে কত কম ছিল শেখ হাসিনার আমলে আমরা দেখেছি। কেউ প্রতিবাদ করেছে, কেউ ফেসবুকে লিখেছে, গুলি করে মেরে দিয়েছে। পুলিশ বা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব কাউকে টার্গেট করছে, কারো ব্যক্তিগত আক্রোশ ছিল, তাকে বিএনপি জামাত বানিয়ে মেরে ফেলছে। এই আইন শৃঙ্খলা বাহিনী কারো কাছ থেকে টাকা চেয়েছে, টাকা দেয়নি, তুলে নিয়ে মেরে ফেলছে। বউকে রেপ করেছে, সন্তানকে মেরে ফেলছে। লক্ষ্মীপুরের ডাক্তার, তাকে ছাদ থেকে লাথি দিয়ে নিচে ফেলে মেরে ফেলছে। এই যে 15টা বছরে আইএমএ জাহেলিয়াত আমরা দেখলাম শেখ হাসিনার আমলে, দুঃখজনক হলে সত্য, আওয়ামী লীগের বিবেক বর্জিত, গর্ধব, কতগুলো মূর্খ, কতগুলো বেঈমান লোক হাসিনার জন্য এখন রাজপথে নামছে। এরা একবার চিন্তা করছে না যে হাসিনা কি করে গেছে। আজকে দেখেন, হাসিনার বিরুদ্ধে আদালতের রায় হয়েছে, মৃত্যুদণ্ডের নির্দেশ হয়েছে। এই হাসিনা কি কল্পনা করেছে কখনো তার বিরুদ্ধে রায় হবে? যিনি নিজেই আদালতের রায় লিখে দিতেন, কাদের মোল্লার ফাঁসি হবে, সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি হবে, কামরুজ্জামানের ফাঁসি হবে, অমুকের ফাঁসি হবে, এই নির্দেশটা কে দিতেন? শেখ হাসিনা নিজে দিতেন। কিসের বিচার? কোনো বিচার ছিল না আন্তর্জাতিক আদালতে, ট্রাইব্যুনালে, সব ফেক খেলা ছিল। আমরা স্কাইপ কেলেঙ্কারি দেখছি না, আমার দেশে লিক করে দিল, যে কারণে মাহমুদুর রহমান গ্রেপ্তার হলেন। হাসিনার এই প্রহসনের বিচার শেষে নিরপরাধ মানুষগুলোকে ফাঁসি দিয়ে দিল। কিন্তু হাসিনা বুঝিনি তার দিন এরকম আসতে পারে। তিনি বেঁচে গেছেন, ভারতে চলে গেছেন, আসলেই তাই না, তিনি এই দেশে আর ফিরতে পারবেন না। তার আওয়ামী লীগের রাজনীতি শেষ এবং হাসিনা পরিবারের রাজনীতি শেষ। কোনোদিন যদি আওয়ামী লীগ আবার দাঁড়ায়, সেটা মুসলিম লীগের মতো কোনো একটা দল হবে। লিখে রাখেন, বাংলাদেশে রাজনীতির যে উত্থান, মানে আওয়ামী লীগের মৃত্যুর মধ্য দিয়ে যে রাজনীতির উত্থানটা হয়েছে, সেটা হলো এখন জামায়াত। বিএনপি 1 নম্বরে থাকবে, দ্বিতীয়ত জামাত। এবং আন্তর্জাতিক আদালতের যে ট্রাইব্যুনাল রায়টি দিয়েছে, এই রায়ের পেছনে কারা রয়েছেন? অধিকাংশ জামায়াতের লোক। প্রসিকিউশনে কে ছিলেন? যিনি শেখ হাসিনার ক্যাঙ্গারু কোর্টের আসামি পক্ষের হয়ে লড়াই করেছিলেন, তাজুল ইসলাম, তিনি ছিলেন চিফ প্রসিকিউটর। ভারত থেকে ফোন করে তাকে হুমকি দেয়া হয়েছে, আজকে হুমকি দেয়া হচ্ছে, বিগত সময় তাকে প্রাণনাশের হুমকি একাধিকবার দেয়া হয়েছে। তিনি জানিয়েছেন আমাদের আদালতের বিচারকদের হুমকি দেয়া হয়েছে, থামেনি কেউ, কেউ আপোষ করেনি। যাদের বুকে সাহস থাকে তারা দেশকে পাল্টে দিতে পারে। আমরা সেলুট দেই তাজুল ইসলাম ভাইকে। আপনি যেই পক্ষেরই সমর্থন করেন, আপনি বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করেছেন। এই তাজুল ইসলামকে নিয়ে আসিফ নজরুল বলেছিলেন যে যখন আমরা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বানাচ্ছিলাম, চিফ প্রসিকিউটর কাকে বানাবো?
অনেককে অফার করেছি, অর্থাৎ তিনি বিএনপি অনেক আইনজীবীকেও ইঙ্গিত করে বলেছেন, কেউ রাজি হয়নি। শেষ পর্যন্ত তিনি চিন্তা করছেন এমন একজন ব্যক্তিকে চিফ প্রসিকিউটর বানাতে হবে যিনি অর্থের কাছে বিক্রি হবে না, কারণ এই পদটাতে হাজার না লক্ষ কোটি টাকা দিয়ে তাকে কেনার চেষ্টা করবে অ্যাটলিস্ট বাঁচার জন্য, কারণ আওয়ামী লীগের কাছে হিউজ টাকা আছে। পুরো 16 বছর যে লুটপাট করেছে কত লক্ষ কোটি টাকা, এগুলো তো আওয়ামী লীগের কাছে আছে। তো এমন ব্যক্তিকে এখানে দিতে হবে, এটা আসিফ নজরুল বলেছেন, যিনি অর্থের কাছে বিক্রি হবেন না। পাহাড় সমান টাকা দিলেও তিনি বিক্রি হবেন না। তিনি দেশ এবং জাতির কাছে দায়বদ্ধ থাকবেন, ইমানদার হিসেবে তিনি নিজেকে প্রমাণ করবেন। সেই প্রমাণটি করেছিলেন তাজুল ইসলাম। এটা আমি জানি না এটা অন্য কোনো ব্যক্তি হলে কি করতেন। আমরা দেখছি না 16 বছর আওয়ামী লীগ নির্যাতন করার পর ক্যান্টনমেন্টে 650 জন আসামি পালিয়েছিলেন। সারা বাংলাদেশে আওয়ামী লীগের সেই সন্ত্রাসীরা, আওয়ামী লীগের সেই দোসররা, ফ্যাসিস্টরা যারা 16 বছর নির্যাতন করেছেন, সবাই পালিয়ে গেছেন। একে একে প্রত্যেককে কয়েকটি রাজনৈতিক দল, মানে বিশেষ করে একটি বড় রাজনৈতিক দলের নাম আসছে, তারা টাকার বিনিময়ে সব কাঁটাতার দিয়ে ভারত পার করে দিয়েছে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের সীমান্তের বিজিবি তাদেরকে টাকা দিয়েছে, তারা পার করে দিয়েছে। ক্যান্টনমেন্ট থেকে যারা বেরিয়ে গেছেন সেখানেও নাকি বড় অঙ্কের লেনদেন হয়েছে। এই লেনদেন কি সেনাবাহিনী করছে নাকি আমাদের রাজনৈতিক দলের লোকেরা করছে, এটা আর বলা লাগবে না, আপনারা বুঝে গেছেন। শুধু টাকার বিনিময়ে আওয়ামী লীগের খুনিগুলোকে পার করে দিয়েছে। বুঝতে পারছেন আপনারা, যারা 16টা বছর মেরেছে, কতটা লুভি আমাদের দেশের রাজনীতিবিদরা, কতটা লুভি আমাদের দেশের প্রশাসনের লোকরা। এত কারাপ্টেড লোক দিয়ে আমাদের এই রাষ্ট্রটাকে কিভাবে চালাবেন? কিন্তু দেখেন, প্রসিকিউশন বিক্রি হয়নি, কোনো হুমকিতে মাথা নত করেনি। ভারত থেকে হুমকি আসার পরও মাথা উঁচু করে আজকে শেখ হাসিনার রায় দিয়েছে। আমি রায়ের পুরো ব্যাখ্যায় গেলাম না, সবাই জানে। আমি একটু পেছনের খবরে আসছি এই কারণে। প্রিয় দর্শক, সবকিছু মিলে আওয়ামী লীগের রাজনীতি এখান থেকে স্টপ। ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে চাওয়া হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, চিঠি দেওয়া হয়েছে ভারতকে। ভারত দেবে কি দেবে না এটা ভারতের বিষয়। এবং শেখ হাসিনার 585 বা 83টি মামলা তার বিরুদ্ধে হয়েছে। এর মধ্যে ট্রাইব্যুনালে আছে 27টি মামলা। আজকে যে রায় হয়েছে 5টি মামলার, আরো অনেক মামলা রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। আসছে দিনগুলোতে এই মামলাগুলোর একটার পর একটা রায় আসবে এবং এতে করে আওয়ামী লীগের রাজনীতি আমরা ধরে নিতে পারি দি এন্ড। এখন বলবেন যে না, আওয়ামী লীগের মতো দল শেষ হবে না, 21 বছর পর আওয়ামী লীগ ফিরে এসছে। 21 বছর পর শেখ মুজিব ফিরে আসেনি, শেখ হাসিনা ফিরে এসছে কারো ভুলে। কিন্তু এবার সেই ভুলটি করবে না, কারণ এবার কোনো রাজনৈতিক দল শেখ হাসিনার পতন ঘটায়নি, ঘটিয়েছে এই দেশের ছাত্র জনতা। তারা রাজনৈতিক দলেরও না, রাজনৈতিক দলের ব্যানারেরও না। এবং যে জনতা বুঝে গেছে, যে জনতা আন্দোলন করতে শিখে গেছে, গত 16 বছর 15 বছর বিরোধী দল হাসিনার একটা পশম পাকা করতে পারেনি। আর যারা করেছে এই দেশের একদম আম জনতা। সো আগামী দিন যারা ক্ষমতায় বসবেন তারা আওয়ামী লীগের বাকি মামলাগুলো পরিচালনা করতে হবে। যদি না করেন তাদের পরিণতি একই রকম হবে, হাসিনার মতো দেশ ছেড়ে পালাতে হবে বঙ্গোপসাগরে, কারণ ভারত তাদের অ্যাকসেপ্ট করবে না। তো সবকিছু মিলে রাজনীতির প্রেক্ষাপট পাল্টে যাচ্ছে। কিরকম? হাসিনার এই রায়ের পর যে অবস্থাটি তৈরি হবে, এর পুরো ক্রেডিটটা চলে গেছে জামাতের ঘাড়ে। কারণ সাম্প্রতিক সময় আমরা দেখছি যে এটা নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই। রায় নিয়ে খুব দায়সারা পোস্ট ফেসবুকে দেখছি, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছে আমরা ট্রাইব্যুনাল থেকে আমরা একটি সঠিক রায় প্রত্যাশা করি। মানে তার বক্তব্যটা এরকম যে এই ট্রাইব্যুনাল হয়তো ভুয়া রায় দিতে পারে, আমরা এটা আশা করি না, আমরা ন্যায় বিচার আশা করি। এতদিন পরে এই বক্তব্যটার উদ্দেশ্য কি? তো সবকিছু মিলে যেমন গণভোট বিএনপি চাইছে না, তেমনি এই বিচারটা বিএনপি চাইছে কিনা একটু অস্পষ্ট রয়ে গেছে। বিএনপির সাধারণ কর্মীরা চাইছে, কিন্তু নীতি নির্ধারকরা যারা এতদিন হাসিনার সাথে লিয়াজো করেছিলেন, কামিয়েছেন, তারা হয়তো চাচ্ছে না। কিন্তু মানে স্বাভাবিকভাবে বিএনপির অনেকেই চাইছেন, অনেক না সবাই চাইছেন, কিন্তু যারা স্বার্থে তারা চাইছেন না। এখন আপনারা হয়তো প্রশ্ন করবেন জামাতের উত্থানটা কি পেলেন? ইতিমধ্যে আমরা যতগুলো জায়গাতে জরিপ চালিয়েছি, জনকণ্ঠ, সমকাল, প্রথম আলো, যুগান্তর, এগুলো সবই তো আওয়ামী লীগের পত্রিকা।
তারপর টেলিভিশনের যে পেজ, মাল্টিমিডিয়ার যে পেজ, ওয়েবসাইট, প্রত্যেকটি জায়গায় যমুনা, সময়, 24 আদার্স যে টেলিভিশনগুলো আছে তাদের যে পেজগুলো দেখবেন জরিপ পরিচালনা করছে তারা ধারাবাহিকভাবে প্রত্যেকটা বিষয়। 15 থেকে 20% না ভোট, 80-র উপরে হ্যাঁ ভোট। মানে বিএনপির পক্ষে যায় এমন বিষয়ের জরিপগুলো সব 20-এর নিচে। তার মানে পারসেপশন কি বলছে আগামী নির্বাচনের? তার মানে রাজনীতিতে বিএনপির পর জামাতের একটা উত্থান ঘটতে যাচ্ছে এবং আগামী দিনে জামাত যেভাবে ব্যাটিং করছে ইসলামী দলগুলোকে নিয়ে ভোটের মাঠে জামাত বড় রকম একটা কিছু ঘটাতে পারে। অনেক জায়গা থেকে খবর দিচ্ছেন অনেকেই, বিএনপি বুঝতে পারছে না জামাত কি করবে। মির্জা ফখরুল বলছে 5 থেকে 6% ভোট জামাতের। মির্জা ফখরুল 18 নির্বাচনে বলেছিলেন যখন 12:30 বাজে কি বলে আপনার ঢাকার মিন্টু রোডের কাছে ভিকারুন্নিসা স্কুল অ্যান্ড কলেজে ভোট দিয়ে বলেছিলেন এইভাবে শান্তিপূর্ণ ভোট হলে বিএনপি জয়যুক্ত হবে 12:30টার সময়। অথচ রাতেই মির্জা ফখরুলকে আমি ব্যক্তিগতভাবে ফোন দিয়ে বলেছিলাম কিছু একটা ঘটতে যাচ্ছে, দেখেন আমার কাছে বেশ কিছু কেন্দ্রের খবর আসছে, আওয়ামী লীগের লোক পুলিশের পাহারা কেন্দ্রের ভেতরে ঢুকেছে, তারা হয়তো মানে কারচুপির জন্য ব্যালট বাক্স ভরতে পারে। এবং আমাকে যারা কেন্দ্রের মধ্যে ব্যালট মারছিলেন এদের মধ্যে তো আমাদের অনেক স্পাই মানে কি বলবো আমাদের লোক থাকে, তারা বলছিল আমাকে এরকম 20-25টা কেন্দ্রের খবর দিচ্ছিলেন, 20-25টা ডিস্ট্রিক্টের খবর দিচ্ছিলেন যে ভাই ভিতরে নৌকার সিল মারা চলছে, পুলিশ আছে আর লীগের লোকেরা বসে সিল মারছে, খাবার দাবার বিরিয়ানি দেওয়া হয়েছে, রাত ভরে তারা এই কাজগুলো করবে। আমি মির্জা ফখরুলকে ফোন করে বলেছিলাম এবং এই মেসেজটা আমি তারেক রহমানকেও পৌঁছে দিয়েছিলাম এবং মির্জা ফখরুল আমাদের এই কথাগুলোকে অ্যাভয়েড করে বলছেন সব বাকওয়াস, ভুয়া। এবং তিনি পরের দিন ভোট দিয়ে 12:30টায় বলেছিলেন শান্তিপূর্ণ ভোট হচ্ছে, এভাবে যদি শান্তিপূর্ণ ভোট হয় আমরা বিজয়ী লাভ করব। রেজাল্টে দেখলাম আমরা রাতেই ভোট শেষ হয়ে গেছে। এই হলো বিএনপি ছিল। পথ একদম ধরে বলে দেওয়ার পরও তারা প্রতিবাদ করেনি, মেনে নিয়েছিল। একটা স্টেটমেন্ট মির্জা ফখরুলের পুরো অবৈধ ভোটটাকে বৈধ করে দিয়েছে। তো আজকে আমি বিএনপিকে খুব অনুরোধ করে বলবো, দেশের ভোটের পারসেপশন পাল্টে গেছে। ইয়াং যে 4 থেকে 5 কোটি ভোটার, এই ভোটার বিএনপির দিকে যাচ্ছে না। চারদিকে যে হাউকাউ দেখছেন, বড় বড় মিছিল বা সমাবেশ দেখছেন, সব ভাড়া করা লোক। অনেক বিএনপির হাই ভোল্টেজ নেতারা এবার নির্বাচনে হেরে যাবে। আজকে ভিডিওটা করলাম, রেকর্ড রেখে দেন। ঠিক এভাবে বলেছিলাম ডাকসু জাকসু রাকসুতে, তখন দালাল বলেছিলেন, তখন কি বলে আরো বট বলেছিলেন, জাসি বলেছিলেন। নিজের লোকদেরকে অন্য দলের ট্রান্সফার করে দিচ্ছেন, লজ্জা করেন আপনাদের? একটু মতামত নিয়েন। এই যে জরিপগুলো করছি ফলাফলটা দেখবেন, যদি ফেয়ার ইলেকশন হয় কি হয়। তো আওয়ামী লীগের বা শেখ হাসিনার এই ফাঁসির রায়ের মধ্য দিয়ে নতুন করে জামাতের জন্ম হলো। বাংলাদেশে এখন দুটো রাজনৈতিক দল খেলবে, এক বিএনপি, 2 জামাত। এনসিপির কোনো ভাত নাই, এগুলো হাওয়া, ভ্যানিশ। তবে বিএনপি চাইছে জামাতকে সরিয়ে জাতীয় পার্টিকে বিরোধী দলে বসাতে। বিএনপির একটা গ্রুপ, জামাত সেই সুযোগটা দেবে না। এই মুহূর্তে জামাত যে রাজনীতিটা করছে একদম পরিকল্পনা মাফিক, তার ধারে কাছে বিএনপি ভিড়তে পারছে না। বি কেয়ারফুল। আবারও বলছি, বিএনপিকে এই কথাগুলো সমালোচনা করে বলছি না, বিএনপির ত্রুটিগুলো ধরে দিচ্ছি যাতে তারা শুধরে নিতে পারে। কারণ নির্বাচনের পর শুধরালে আর লাভ হবে না, নির্বাচনের আগে শুধরাতে হবে। হাসিনার এই রায়ের মাধ্যমে একটা জিনিস প্রমাণ হয়েছে, আগামীতে কেউ ফ্যাসিস্ট হওয়ার সাহস করবে না। আগামীতে পুলিশ বলি, র্যাব বলি, সেনাবাহিনী বলি, কেউ আর মানুষের বুকে গুলি চালাবার সাহস করবে না। র্যাব বলবে যে না, আমি বেআইনি কাজ করতে পারবো না, আপনি প্রধানমন্ত্রীর নির্দেশ দিচ্ছেন কিন্তু আমাকে আইনের ভাষায় চলতে হবে, এই পোশাকটা আইনের। সেনাবাহিনী বলবে আমি তো মানুষকে রক্ষায় আসছি, আমি নিজের মানুষকে কি করে গুলি করব। পুলিশ বলবে আমি তো মানুষের সেবক, আমার হাতে যে বন্দুকটা, আমি আমার দেশের জনগণকে নিরাপত্তা দিতে আসছি, আমি তাদের বুকে গুলি করব কি করে, আমার কোমলমতি সন্তানদের বুকে গুলি চালাবো কি করে। আগামীতে যদি কোনো পুলিশ, র্যাব, সেনাবাহিনী মনে করে যে এই দলটা ক্ষমতা আসছে, তার নির্দেশ মানলে, হাসিনার মতো নির্দেশ মেনে আমি অপরকে খুন করলে, অপরকে এটা করলে সেটা করলে বড় পদ পাবো, মনে রাখবেন এই বড় পদ শেষে আব্দুল্লাহ আল মামুনের মতো জেলে যেতে হবে। 15 জন সেনা অফিসার সাব জেলে আছেন,
বহু পুলিশ আন্দোলনই শেষ হয়ে গেছে, মারা গেছে, বহু পুলিশ জেলে আছে, বহু পুলিশ বাংলাদেশে আর ফিরতে পারবে কিনা দেখেন। শুধু হাসিনার অবৈধ নির্দেশ মেনেছেন তা নয়, তারা পদবীর লোভে, অবৈধ পথে অর্থের লোভে এই কাজগুলো করেছেন। নিজের দেশের মানুষকে নিরাপত্তা না দিয়ে নিজের দেশের মানুষকে মেরেছেন। যে প্রধানমন্ত্রী এই দেশের মানুষকে রক্ষা করবেন তিনি নির্দেশ দিয়ে মেরেছেন। যে পুলিশ, র্যাব, সেনাবাহিনী দেশের মানুষকে নিরাপত্তা দিবেন তারা বন্দুক চালিয়ে মেরেছেন। পৃথিবীতে এমন নজির কোথাও নেই। আমি আওয়ামী লীগের ভাইদের বলবো, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এনসিপি বাদ দেন, একবার নিজে চিন্তা করেন, যাকে মেরেছে এই দেশের মানুষ না? ফিলিস্তিনে একজন মানুষ মারা গেলে আপনার হৃদয় কাঁদে না? কাশ্মীরে একজন মুসলিম মারা গেলে আপনার হৃদয় কাঁদে না? কিন্তু শেখ হাসিনা যাদেরকে মেরেছে সবাই তো, অধিকাংশ তো মুসলিম ছিল। মাদ্রাসার হাফেজদেরকে মেরেছে, পিলখানা সেনা অফিসারদের মেরেছে, হেফাজতে ইসলামের সম্মেলনে হাজার হাজার কোরআনের হাফেজকে মেরেছে। একটু লজ্জা লাগে না আপনাদের? অন্তর একটু ব্যথা লাগে না? আপনি কাশ্মীরের জন্য, ফিলিস্তিনের জন্য, উইগুরের জন্য আপনাদের খুব দরদ, হেফাজতের জন্য দরদ লাগেনি? লাগছে না? একটা জিনিস মনে রাখবেন, যখন কোনো মুসলিমের বা কোনো মুমিনের মৃত্যুতে আপনার হৃদয় আঘাতপ্রাপ্ত না হবে, বুঝবেন আপনি ঈমানদার নন, আপনার ভিতরে ঈমানটা নেই, ঈমানটা নষ্ট হয়ে গেছে, আপনি বেঈমান হয়ে গেছেন, আপনার স্থান সেই জাহান্নামে হয়ে গেছে। এটা আমার কথা না, আল্লাহ রাসূলের কথা, যে কোনো ঈমানদারের জন্য, কোনো মুসলিম ভাইয়ের জন্য যদি অপর ভাইয়ের হৃদয় না কাঁদে, তার মধ্যে আর ঈমান অবশিষ্ট নেই। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, আওয়ামী লীগ একটি ধর্মের নাম। এটি হলো মূর্খদের ধর্ম, যে ধর্মে বিবেক বিসর্জন দিতে হয়, যে ধর্মে সততাকে বিসর্জন দিতে হয়, যে ধর্মে দেশপ্রেমকে বিসর্জন দিতে হয়। কেবল গুন্ডামি, মাস্তানি, ক্ষমতার লোভ, দুর্নীতি, শক্তি প্রদর্শন করে টিকে থাকার এক ধর্মের নাম আওয়ামী লীগ। আমি বিশ্বাস করি শেখ হাসিনার রাজনীতি শেষ, আওয়ামী লীগ থাকবে কিন্তু মুসলিম লীগ হয়ে। আমি বিশ্বাস করি জুলাই শহীদদের আজকে প্রথম মুখে হাসি ফুটেছে। যারা জীবন দিয়ে দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করলেন, আজ তাদের জন্য একটা খুশির দিন, তাদের পরিবারের জন্য খুশির দিন। যারা পঙ্গু হয়েছেন তারা আজকে এসেছিলেন ট্রাইব্যুনালে, আমি দেখেছি ছবিগুলো, ক্র্যাশে ভর দিয়ে, কৃত্রিম পা, চোখ নেই, অন্যের হাত ধরে আজকে ট্রাইব্যুনালে সারাদিন বসে তারা রায় শুনেছেন। আজ তাদের আত্মা তৃপ্তি পেয়েছে। আমি ইউনূস সরকার, আমাদের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, প্রসিকিউটর টিম, সাক্ষী এবং যারা এই বিচারের সাথে সংশ্লিষ্ট সবাইকে, সবার জন্য আমরা দোয়া করি। ইনশাআল্লাহ আগামী দিনে জামায়াত আসুক আর বিএনপি আসুক, বাকি বিচারগুলো আমরা কন্টিনিউ করার চেষ্টা করব। আল্লাহ এই দেশকে বর্গীর হাত থেকে রক্ষা করুক, আল্লাহ এই দেশকে ফ্যাসিস্টদের হাত থেকে রক্ষা করুক। আমিন।